ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে সেমিস্টার পদ্ধতি অনুযায়ী তোমাদের যে কবিতা অংশ পড়তে হচ্ছে সেখানে সর্বমোট তৃতীয় সেমিস্টারে 2টি কবিতা পড়তে হচ্ছে, যার মধ্যে প্রথম কবিতাটি হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধকার লেখাগুচ্ছ এবং দ্বিতীয় কবিতাটি হচ্ছে নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয় রূপকথা। দুটি কবিতাই আধুনিক কালের কবিদের দ্বারা রচিত। আজ আমরা দ্বিতীয় যে কবিতাটি রয়েছে অর্থাৎ স্বনামধন্য লেখিকা নবনীতা দেবসেন রচিত দিগ্বিজয় রূপকথা কবিতাটি নিয়ে আলোচনা করব। আজ এই ভিডিওটিতে সম্পূর্ণ লাইন বাই লাইন কবিতাটার পড়ে তোমাদের প্রত্যেকটি লাইন এবং এর অন্তর্নিহিত অর্থটা তোমাদের সামনে ব্যাখ্যা করে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা তাই জন্য পুরোটা দেখার অনুরোধ করছি। একটা জায়গাও স্কিপ করে গেলে কিন্তু তোমরা ভিডিওটার যে মূল নিহিতার্থ রয়েছে তা থেকে বঞ্চিত থেকে যাবে। তাই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে, কারণ এই ছোট্ট ছোট্ট কাজগুলো তোমরা যদি করো এগুলো কিন্তু তোমাদের জন্য ভিডিও করতে আমাকে অনেকটা উৎসাহিত করে। আজকের এই আলোচনাটা শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেই, তার পাশাপাশি আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখানেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকের আলোচনাটা তাহলে এবার শুরু করা যাক। প্রথমে আমি বললাম যে আজকে আমরা ক্লাস 12-এর দ্বিতীয় কবিতা নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয় রূপকথা নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে দিগ্বিজয় রূপকথা আলোচনার আগে আমাদের কিছু কবি পরিচিতি বা লেখিকা পরিচিতি সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। নবনীতা দেবসেনের কাব্য বা কবিতা তোমরা এখনও সেভাবে কোনো ক্লাসেই পড়োনি। আমরা অনেকবার ছোটোবেলায় আগে পড়েছিলাম, পৃথিবী বারুক রোজ ক্লাস 6-এ সামথিং মনে হয় পড়েছিলাম, কিন্তু তারপর এই আবার নতুন করে তাকে চেনা এবং তার কাব্য কবিতা সম্পর্কে জানা। তাই তার কবি পরিচিতি আমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1938 সালের 13ই জানুয়ারি দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে তার বাবা মায়ের তৈরি ভালোবাসা নামক বাড়িতে নবনীতা দেবসেন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কবি দম্পতি। তার পিতা হচ্ছেন নরেন্দ্র দেব। কবি দম্পতি কেন বলা হচ্ছে, তার পিতা এবং মাতা দুজনেই স্বনামধন্য কবি এবং গায়িকা ছিলেন। পিতা নরেন্দ্র দেব এবং মাতা রাধারানী দেবীর একমাত্র সন্তান। নবনীতা দেবসেন তার সমগ্র সাহিত্য জীবন বহু সংখ্যক গ্রন্থ রচনা করেছেন। বাংলা এবং ইংরেজি ভাষা ছাড়াও তিনি হিন্দি, ওড়িয়া, অসমিয়া, ফরাসি, জার্মান, সংস্কৃত, হিব্রু ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি তিনি একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্পকার, ভ্রমণ সাহিত্য রচনাকার এবং শিশু সাহিত্যিক। সারা সাহিত্য জীবনে তিনি বহু কাব্য রচনা করেছেন, যার মধ্যে প্রথম প্রত্যয়, স্বাগত দেবদূত, শ্রেষ্ঠ কবিতা, তুমি মনস্থির করো, উপন্যাসের মধ্যে আমি অনুপম, প্রবাসে দৈবের বসে, অন্নদ্বীপ, বামাবোধিনী, দেশান্তর, গল্পের মধ্যে মাসিও হুলোর হলিডে, ভালোবাসা করে কারে কয়, সীতা থেকে শুরু প্রভৃতি বিখ্যাত বিখ্যাত গ্রন্থ তিনি রচনা করেছেন। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, নবনীতা, এই নবনীতা নামটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের লেখিকাকে দিয়েছিলেন। এই অসামান্য লেখিকা বাংলা সাহিত্যে বহু প্রতিভার স্বাক্ষর রাখার পর 2019 সালের 7ই নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার আমরা জানবো আমাদের পাঠ্য কবিতাটির উৎস কী। এই কবিতাটির উৎস সম্পর্কে আমরা যা তথ্য পাচ্ছি তা থেকে বলা যাচ্ছে, দিগ্বিজয় রূপকথা এই কবিতাটি 1973 সালে রচিত। এটি লেখিকার লেখা রক্তে আমি রাজপুত্র কাব্যের বা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তীতে কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে স্থান পেয়েছে। তাহলে উৎস বলতে রক্তে আমি রাজপুত্র কাব্যগ্রন্থকেই কিন্তু এখানে চিহ্নিত করা যেতে পারে। এরপর আমরা মূল কবিতার আলোচনায় প্রবেশ করব। এখান থেকে একটু আলোচনাটা যেহেতু গভীর মনস্তাত্ত্বিক দিক থেকে আলোচিত হবে, তাই ভিডিওটা কোনো প্রকারভাবেই তোমরা কিন্তু স্কিপ করবে না। দেখো, দিগ্বিজয় রূপকথা নবনীতা দেবসেন। আগে তোমাদের জন্য আমি কবিতাটা পাঠ করে নিই, তারপর প্রত্যেকটা লাইনের অন্তর্নিহিত ব্যাখ্যা এবং স্ক্রিনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থও কিন্তু তোমরা দেখতে পাবে। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে, দৌড়ানি দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। এক, ওই জাদু অশ্ব,
মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। 2, ওই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, নাম ভালোবাসা। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। এই ছিল সামগ্রিক ছোট্ট একটি কবিতা। এরপর এর অন্তর্নিহিত অর্থটা একটু খুব ভালো করে বুঝে নাও। কবিতার প্রথম যে স্তবকটি রয়েছে, রক্তে আমি রাজপুত্র, হলিনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে, দৌড়ানি দিলেন সাজিয়ে। কবচকুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। রূপকথার গল্পে আমরা রাজপুত্র এবং রাজকন্যার কাহিনী শুনেছি। এখানে যিনি বক্তা অর্থাৎ লেখিকা, তিনি নিজেই নিজেকে রাজপুত্রের বেশে সাজিয়েছেন। আসলে এখানে কবিতার মধ্যে যিনি ন্যারেটার বা বক্তা, তাকে আমাদের লেখিকা কোনো লিঙ্গ বা কোনো ব্যক্তি পরিচয় বা কোনো নামে কিন্তু পরিচিত করেননি। এখানে আমি বলতে বা রক্তে আমি রাজপুত্র, এই আমি শব্দের দ্বারা হয়তো কবি নিজস্ব সত্তাকে বুঝিয়েছেন, অথবা লিঙ্গ ভেদহীন এক পূর্ণরূপ মানুষকে বুঝিয়েছেন। তিনি বলছেন আমি রাজপুত্র, আমার রক্তে রাজ যে রক্ত, সেই রক্ত প্রবাহিত হচ্ছে, তাই আমি রাজপুত্র। হলেনি বা দুঃখিনী জননী, আমার মা হোক না দুঃখিনী জননী, আমার মায়ের দুঃখের শেষ নেই, আমার মা তাই চিরকালীনই দুঃখিনী। কিন্তু আমাকে দিগ্বিজয়ে যেতে হবে। এই কথককে কোথায় বেরোতে হবে? দিগ্বিজয়। দিগ্বিজয় কথার অর্থ কি? যুদ্ধ বা পাণ্ডিত্য দ্বারা চতুর্দিক জয় করার যে ক্ষমতা, তাকেই দিগ্বিজয় বলা হচ্ছে। দুয়োরানী দিলেন সাজিয়ে। দুয়োরানী কথার অর্থ কি? রূপকথার গল্প অনুসারে যিনি ভাগ্যহীনা, স্বামীর অপ্রিয়া এবং উপেক্ষিতা, রাজার অবহেলিতা, সেই রানীকেই দুয়োরানী বলা হয়ে থাকে। আমরা রূপকথার গল্পে কি পাই? দুজন রানীর কথা পাই, এক সুয়োরানী এবং দুয়োরানী। সুয়োরানী যিনি হচ্ছেন রাজার অত্যন্ত প্রিয় এবং কাছের রানী, সুখ শান্তিতে তিনি জীবনযাপন করেন, তাই তিনি সুয়োরানী। আর একজন হচ্ছেন দুয়োরানী, যার দুঃখ এবং যন্ত্রণাই হচ্ছে জীবনের মূল বস্তু, তাই তিনি দুয়োরানী। এই দুয়োরানীর সন্তান হচ্ছেন আমাদের এই রাজপুত্র বা কবিতার কথক। তাকে কোথায় বেরোতে হবে? দিগ্বিজয়, চতুর্দিক জয় করতে বেরোতে হবে। কবচকুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না। যুদ্ধে বেরোনোর আগে সন্তানকে সাজিয়ে তুলেছেন দুয়োরানী, কিন্তু যুদ্ধে বেরোনোর জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দরকার, কবচকুণ্ডল অর্থাৎ কি? দেহ রক্ষার জন্য এক দুর্ভেদ্য বা অভেদ্য বর্ম বা রক্ষা কবচ বলা যেতে পারে, যা বলয়কার কর্ণভূষণ এবং রাজবেশ, কান থেকে একেবারে সারা দেহ পর্যন্ত বিস্তারকারী এক বিশেষ প্রকার আভরণ, যা যুদ্ধক্ষেত্রে নিজেকে রক্ষা করতে ব্যবহার করা হয়। এটি রাজবেশও বলা যেতে পারে। সেই কবচ কুণ্ডলও নেই, ধনুক নেই, তুনির, তুনির কথার অর্থ কি? তীর বা স্বর রাখার আধার বিশেষ, অর্থাৎ যেখানে দেখেছো আমরা যুদ্ধকালীন ক্ষেত্রে পিঠের মধ্যে এপার থেকে ওপারে এক প্রকার বিশেষ খাপ রাখা থাকে, যেখানে তীরগুলো রাখা থাকে, সেটাকে তুনির বলা হয়। আমি চেষ্টা করব যে যেন ছবিগুলো তোমাদের দিয়ে একটু বোঝাতে পারি। কবচ কুণ্ডল নেই, ধনুক নেই, তুনিরও নেই। শিরস্ত্রাণ, আবার কবিতানুসারে মাথায় ঢাকার যে বর্ম, তাকে শিরস্ত্রাণ বলা হচ্ছে। যুদ্ধক্ষেত্রে যাতে মাথায় আঘাত না লাগে, তাই এক প্রকার চেন দিয়ে তৈরি বিশেষ শক্ত বর্মজাতীয় মাথায় আঘাত থেকে রক্ষা করার জন্য এক প্রকার বিশেষ, আমরা বলতে পারি সহজ কথায় হেলমেট জাতীয় পরে নেওয়ার যে এক প্রকার বিশেষ যুদ্ধের পোশাক, সেটাকে বলা হচ্ছে শিরস্ত্রাণ, বা পাগড়ির মতো যেটাকে পরে নেওয়া হয় শিরস্ত্র, সেটাকেই বলা হচ্ছে এখানে শিরস্ত্রাণ। কিন্তু যুদ্ধে বেরোনোর আগে এই যুদ্ধের সাজ কিছুই কিন্তু এই রূপকথা রাজ্যের রাজপুত্রের নেই। শুধু মায়ের দেওয়া দুটি আশীর্বাদী সরঞ্জাম তার কাছে রয়েছে। কি রয়েছে? এক, ওই জাদু অশ্ব। প্রথমে তার মা তাকে দিয়েছেন কি? একটি জাদু অশ্ব। অশ্ব মানে কি? ঘোড়া। এক ম্যাজিক্যাল পাওয়ারযুক্ত ঘোড়া তাকে উপহার দিয়েছেন তার মা। যেই ঘোড়া মরুপথে সেই হয় উট, যে ঘোড়া সাধারণভাবে তো চালিত করে নিয়ে যাচ্ছে, এবং মরুপথ যখন তার সামনে আসছে, সেই ঘোড়াই কথক রাজপুত্রকে পারাবার করে দেওয়ার জন্য উট হিসেবে অবতীর্ণ হচ্ছে। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাধে সিন্ধু জলে। আবার সেই উটই
যখন আকাশের প্রয়োজন বা আকাশ মার্গে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে, তখন সেই পুষ্পক রূপ বা পুষ্পক রথ ধারণ করছে। আবার জলপথে যখন কোনো জায়গায় পাড়ি দিতে হচ্ছে, তখন সেই পুষ্পক রথই হয়ে উঠছে সপ্তডিঙা মধুকর। বা সপ্তডিঙা বলতে এখানে কিন্তু 7টি ডিঙা বা নৌকার যে জলযান তাকে বোঝানো হয়েছে। তাহলে একটি যে প্রথম আশীর্বাদী জিনিস দেওয়া হয়েছে সে হচ্ছে জাদু অশ্ব। তার জাদুই ক্ষমতা রয়েছে, যার বলে সে যে কোনো পরিস্থিতিতে কথককে সামলে নিতে সক্ষম। সে মরুপথে উট হয়ে যেতে পারছে, আকাশপথে পাড়ি দেওয়ার জন্য পুষ্পক রথ হয়ে যাচ্ছে, এমনকি জলপথে পাড়ি দেওয়ার জন্য সপ্তডিঙা মধুকরও হয়ে যাচ্ছে। আবার তেপান্তরের পক্ষীরাজ, তেপান্তর কথার অর্থ কি? জনমানবশূন্য বিস্তীর্ণ প্রান্তর বা মাঠ, এগুলো আমরা রূপকথার ছড়ায় পাই। সেই তেপান্তরের মাঠকে পার করে নিয়ে যাওয়ার জন্য পক্ষীরাজ, রূপকথার ডানাওয়ালা কাল্পনিক ঘোড়াও সেজে নিচ্ছে এই জাদু অশ্বটি। তার কি নাম রেখেছেন? নাম রেখেছি বিশ্বাস, অর্থাৎ প্রত্যয় বা আস্থা। নিজের মনের ভেতরে থাকা আস্থা বা বিশ্বাসকেই তিনি যেন এই ঘোড়াটির মধ্যে দেখতে পাচ্ছেন। 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড, অভঙ্গুর, নাম ভালোবাসা। দ্বিতীয় যে সরঞ্জামটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। হৃদয়ের খাপ মানে কি? মনের ভেতরের বা অন্তঃকরণ চিত্তে রাখা খাপ, অর্থাৎ তরবারি বা অস্ত্র রাখবার বিশেষ কোষ। আমরা জানি সেটা কোমরের মধ্যে রাখা হয়, সেটাকে বলা হচ্ছে তরবারি রাখার খাপ। তরবারি কথার অর্থ কি? অসি, বা যেখানে এটাকে বলা হয়েছে মন্ত্রপুত অসি, অর্থাৎ মন্ত্র দ্বারা পবিত্র করা হয়েছে বা মন্ত্র দ্বারা শোষিত হয়েছে এমন এক প্রকার বিশেষ তরোয়াল বা তরবারি, সেটি এখানে বলা হয়েছে। সেই তরবারি বা অসিটি কীরকম? শানিত, অর্থাৎ অত্যন্ত ধারালো বা তীক্ষ্ণ। ইস্পাত, অর্থাৎ রাসায়নিক উপাদান যুক্ত করে বিশেষভাবে তৈরি করা কঠিন লোহা দ্বারা এই অসি বা তরবারিটি তৈরি করা হয়েছে। অভঙ্গুর, অর্থাৎ কি? যা সহজে ভাঙা যাবে না বা ধ্বংস করা যাবে না, যার নাম রেখেছেন ভালোবাসা। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। শেষ লাইনে আমাদের লেখিকার বিশ্বাস এই সমস্ত সরঞ্জাম নিয়েই তিনি তার কাঙ্ক্ষিত যে পথ, সেই মরুদ্যান খরজুর অর্থাৎ খেজুরের দ্বীপে তিনি পাড়ি দিতে পারবেন এবং পৌঁছে যাবেন। এই ছিল স্তবক ভিত্তিক আলোচনা। এবার একটু যদি আমরা এর বিষয় সংক্ষেপটা একটু ভালো করে বুঝি, তাহলে এখানে কিছুটা এইভাবে বলা রয়েছে। নবনীতা দেবসেন দেশ বিদেশের চিরকালীন রূপকথার বাইরে এসে আধুনিক মন ও মানসিকতা থেকে জাত অভিনব রূপকথার গল্প লিখেছেন। সেই সব গল্পের মূল ভাবই ফুটে উঠেছে তার এই দিগ্বিজয় রূপকথা নামক কবিতাটিতে। আলোচ্য কবিতায় তিনি প্রচলিত রূপকথার প্রসঙ্গ ও অনুষঙ্গ ব্যবহার করে বক্তব্যকে উৎকৃষ্ট মাত্রায় পৌঁছে দিয়েছেন। রূপকথার গল্পে আমরা 2 ধরনের রানীর উপস্থিতি দেখতে পাই, এক সুয়োরানী এবং এক দুয়োরানী। সুয়োরানীর সুখে থাকে, রাজার মনোযোগ পায়। অন্যদিকে দুয়োরানীর জীবন অত্যন্ত দুঃখ, কষ্ট, বঞ্চনাময়। সেই দুয়োরানীর পুত্রই একদিন দিগ্বিজয় করে এসে মাকে সব দুঃখ থেকে মুক্ত করবে, এটি কবির বিশ্বাস। কবি যেন তেমনই এক দুয়োরানীর সন্তান। তিনি বিষয়বস্তু আলোচনার সর্বাগ্রে বলেছেন কিন্তু যে রূপকথার চিরাচরিত জগতের বিনির্মাণ ঘটাতে কবিতার কোনো অংশই কবি কথকের কোনো লিঙ্গভেদ চোখে পড়ে না। অর্থাৎ কবিতাটিকে আরও মনোগ্রাহী, চিত্তাকর্ষক করে তোলার জন্য এবং জগতের থেকে আরও ওপরে তোলার জন্য কবি এখানে যে আমি শব্দটির দ্বারা চিহ্নিত করেছেন তাকে কোনো লিঙ্গ ভেদাভেদে রাখেনি। সে নয় রাজপুত্র নয় রাজকন্যা, সম্পূর্ণটাই পাঠকের পার্সপেক্টিভের ওপর ডিপেন্ড করছে। তাই কোনো অংশেই কবি কথকের কোনো লিঙ্গভেদ আমরা এখানে দেখতে পাই না। কোনো এক অনাম্নী, যার নাম নেই, সেই আমি প্রথমেই উচ্চারণ করে তিনি বলেছেন তিনি হচ্ছেন রক্তে রাজপুত্র। বলা বাহুল্য নবনীতাই এই আমি আত্মপ্রত্যয়, যার নারী কণ্ঠ হওয়া এক অসম্ভব কিছু কিন্তু নয়। এই আমি বলতে লেখিকা যে নিজেকেই বুঝিয়েছেন তাই কিন্তু কবিতাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি। বহির্বিশ্বের আনাচ কানাচে যে সমানাধিকার বুঝে নিতেই যেন বেরিয়েছে এই দিগ্বিজয়। চতুর্দিকে যে একটা হানাহানি, পৌরুষতন্ত্র বা পুরুষতান্ত্রিকতা ছড়িয়ে রয়েছে, তার মধ্যে থেকে এই নারী কবি তার অধিকার প্রতিষ্ঠার জন্য এই আমি শব্দটি ব্যবহার করে তার আমিকে কোনো লিঙ্গ ভেদে জড়াননি। যদিও এই আমি দ্বারা আমরা বুঝতেই পারছি লেখিকা নিজেকেই বুঝিয়েছেন,
তবু এখানে কিন্তু ধ্বনিত হচ্ছে চারিদিকের সমান অধিকারের দাবি প্রতিষ্ঠার কথা, যেখানে একজন নারী হয়ে রাজপুত্রের বেশ ধারণ করে তিনি দিগ্বিজয় বেরোতে চেয়েছেন। অ্যাকচুয়ালি তার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে রাজরক্তই বহিছে, তাকে দিগ্বিজয় যেতে হবে। কিন্তু রূপকথার রাজপুত্রের মতো সাজ পোশাক বা অস্ত্রশস্ত্র কিন্তু তার কিছুই নেই। সুরক্ষা কবচ যেরকম তীরধনুক শিরস্ত্রাণ তার কাছে কিছুই নেই। দুরানী কবির দুঃখিনী জননী কেবল দুটি সম্বল দিয়ে তাকে সাজিয়ে দিয়েছেন। সেই দুটি আশীর্বাদী সরঞ্জাম নিয়ে কবি এবার বের হয়ে গেলেন দিগ্বিজয়ের পথে। কবিতায় উল্লেখিত এই দুটি আশীর্বাদী হলো ঐশ্বর্য, জাদু অশ্ব এবং অসি অর্থাৎ তরবারি বা তরোয়াল। অশ্ব বা ঘোড়া কিন্তু আদতে আসলে বোঝানো যেটা হয়েছে কবিতার মধ্যে থেকে, এই জাদু অশ্ব কিন্তু আদতে অশ্ব বা ঘোড়া নয়, সে হচ্ছে জাদু শক্তিতে বলিয়ান। তা মরুপথে হয়ে যাচ্ছে উট, আকাশে হয়ে যাচ্ছে পুষ্পক রথ, সমুদ্রে সপ্তডিঙা আর তেপান্তরের পক্ষীরাজের ঘোড়া। কবি যখন এই জাদু অশ্বের নাম রাখেন বিশ্বাস, তখন বোঝা যায় এখানে ঘোড়া হলো বিশ্বাসের প্রতীক। এভাবেই অসি হয়ে উঠেছে ভালোবাসার প্রতীক। তরবারি, যেটাকে আমরা ক্ষতির নিশান বলে, তরবারি দ্বারা কি করা হয়, কারোর ক্ষতি সাধন, কাউকে হত্যা করা হয়, কিন্তু এখানে তাকে তিনি চিহ্নিত করেছেন ভালোবাসার প্রতীক হিসেবে। যে তরবারি হৃদয়ের খাপে ভরা, মন্ত্রপুত, তার মধ্যে মন্ত্র শক্তি রয়েছে। স্বাধীনতার ইস্পাতখণ্ডের মতো শানিত, ধারালো, দৃঢ় এবং অভঙ্গুর, যাকে ভাঙা যায় না, তার নাম রেখেছেন ভালোবাসা। মন ও মননের এই দুটি সম্পদ যার আছে, সে তো দিকে দিকে জয়লাভ করবেই। সে প্রকৃত অর্থে রাজপুত্র হোক আর রাজকন্যাই হোক, ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে যে কোনো দিগ্বিজয়ের পথে গেলে সে তো সফল হবেই, এটিই কবির দৃঢ় বিশ্বাস। তাই একদম শেষ লাইনে গিয়ে কবি এই দৃঢ় আস্থা রেখেছেন যে বিশ্বাস এবং ভালোবাসা নামক দুটি অক্ষয় সরঞ্জামের সাহায্যেই তিনি পৌঁছে যাবেন তৃষ্ণাহরি। যেখানে তৃষ্ণাহরি কথার অর্থ কি, যা তৃষ্ণা দূর করে বা পিপাসা নিবারণ করে, সেই তৃষ্ণাহরি খেজুর গাছ বেষ্টিত স্বপ্নদ্বীপে, যা কবির কাঙ্ক্ষিত সেই মরুদ্যান। একদিন সেখানে এই দুটি বিশ্বাস এবং ভালোবাসা সরঞ্জামের ওপর ভর করে নিশ্চয়ই তিনি ওই জায়গায় কাঙ্ক্ষিত দ্বীপে পৌঁছে যাবেন। এই ছিল দিগ্বিজয় রূপকথার সামগ্রিক আলোচনা। কেমন লাগলো কবিতাটা তোমাদের, সেই সম্পর্কে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং পরবর্তী যে আলোচনাগুলো আরও রয়েছে, তোমাদের আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, সেইগুলো নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে তোমরা ক্লাস পাবে। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাংলা ক্লাসেস বাই জিৎ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আলোচনা, এমসিকিউ প্রভৃতি আলোচনা করব এই চ্যানেলেই। সকলে ভালো থেকো, টাটা।